বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরে রাজ্যে উদ্বোধন হলেও টিআইটি নবনির্মিত ভবন এবং গর্জি থেকে বিলোনিয়া ট্রেন চলাচলের সূচনা করেন তিনি। আবরণ উন্মোচন করেন মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি। উত্তর পূর্বাঞ্চলে ঝটিকা সফরের অঙ্গ হিসেবে মাত্র 2 ঘন্টার জন্য ত্রিপুরায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটি থেকে বিশেষ বিমানে বিকেলে প্রধানমন্ত্রী আগরতলায় অবতরণ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বিমানবন্দরের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রথম সরকারি কর্মসূচির অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মমূর্তির। প্রধানমন্ত্রী আবরণ উন্মোচন করে উদ্বোধন করেন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় প্রধানমন্ত্রী আসেন বিবেকানন্দ ময়দানে। লোকসভা নির্বাচনের আগে মোদীর এই সমাবেশে ছিল রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। পুরো বিবেকানন্দ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। তা থেকে বোঝা যায় 11 মাসের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিরোধীরা সোচ্চার হলেও জনতা তাদের উপর পুরো আস্থা ও বিশ্বাস রেখেছে। বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী প্রথমে IIITর উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী গর্জি বিলোনিয়া রেল সড়কের বোতাম টিপে উদ্বোধন করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। তাছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের লেখা বইয়ের আবরণ উন্মোচন করেন। সমাবেশে স্বাগত ভাষণ দেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যপাল ছাড়াও মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও বিধায়করা উপস্থিত ছিলেন। প্রদেশ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদেরও সমাবেশে উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী ভাষণে শুরুতেই বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন। কোনো দলের নাম না করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য তাদের দায়ী করে ভাষণে সোচ্চার হন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা কেন্দ্রে 55 বছর ও ত্রিপুরায় 2 দশকের বেশি সময় রাজত্ব করেছে, কিন্তু প্রকৃত উন্নয়ন ও বিকাশ হয়নি। কেন্দ্রের 4.5 বছরের সরকার দেশের প্রকৃত উন্নয়নে কি কি কাজ করেছে তা ভাষণে তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বিরোধীদের কাজই হচ্ছে মোদীকে গালি দেওয়া। বিরোধী দলের কোনো নেতাকে কৃষক ও দেশের উন্নয়নে প্রশ্ন করা হলেই তারা মোদীকে পেট ভরে গালি দেয়। মোদীকে গালি দেওয়ার বিরোধী দলগুলির কাছে যেন অলিম্পিকের প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। যতই গালি দেওয়া হোক, চাওয়ালা সরকারই দেশের বিকাশের জন্য কাজ করবে। दिल्ली में बड़े बड़े भाषण झाड़ने वाले नेता जब यहाँ उनकी पार्टी की सरकार थी, एमएसपी पर किसानों का धान खरीदने का भी काम जिन्होंने नहीं किया, देश को ऐसे लोगों को पहचानना पड़ेगा, उनको बेनकाब करना पड़ेगा। इसके अलावा 7वें वित्त आयोग की सिफारिशों को लागू कर लाखों कर्मचारियों का ध्यान भी रखा गया है। ये काम जो मजदूरों के नाम पर राजनीति करते हैं, कामगारों के नाम पर राजनीति करते हैं, दुनिया भर को मजदूरों के हक के भाषण देते हैं, उन्होंने त्रिपुरा में इतने साल शासन किया, लेकिन पे कमीशन की रिपोर्ट की कभी परवाह नहीं। एक प्रकार से जिस त्रिपुरा को पहले की सरकार ने अलग थलग करके रखा था, वो अब सही मायने में हमारा त्रिपुरा देश की मुख्य धारा में जुड़ रहा है। साथियों, त्रिपुरा के सामान्य मानवीय के हित को विस्तार देते हुए अभी मैंने सैकड़ों करोड़ के प्रोजेक्ट्स का उद्घाटन किया। अगरतला सबरूम रेलवे लाइन का गर्जी बेलोनिया सेक्शन हो या त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी का नया कैंपस, ये यहाँ के युवाओं को नए अवसरों से जोड़ने वाले। साथियों, चुनाव के समय जब मैं यहाँ आया था तो मैंने विकास के हीरा मॉडल की बात की थी, HIRA। लोग चुनाव में बोलते हैं, बाद में भूल जाते हैं, मैं सामने से याद करा रहा हूं। HIRA मैंने हीरा की वकालत की। इसका मतलब था हाईवे, रेलवे, एयरवे, HIRA।
अगरतला से सबरूम तक का नेशनल हाईवे प्रोजेक्ट हो, रेल लाइन हो, हमसफर एक्सप्रेस हो, अगरतला देवघर एक्सप्रेस हो, अगरतला के एयरपोर्ट में बन रहा दूसरा टर्मिनल हो, ये सारे प्रोजेक्ट त्रिपुरा के उसी हीरा मॉडल की झांकी है। इन प्रोजेक्ट से त्रिपुरा में रोजगार के नए अवसर पैदा होने वाले हैं, यहां उद्योगों की संभावनाएं बनने वाली हैं। साथियों, जिस त्रिपुरा को लैंडलॉक राज्य बताकर विकास का हक छीना गया, उस त्रिपुरा को हम साउथ ईस्ट एशिया का नया गेटवे बना रहे हैं। बांग्लादेश सरकार के सहयोग से चिटगांव और आसुगंज पोर्ट के रास्ते त्रिपुरा को वाटर कनेक्टिविटी का फायदा मिलने वाला है। तेजी से काम चल रहा है। जब ये पुल पूरा हो जाएगा, गोमती नदी को गहरा करने का काम पूरा हो जाएगा, तब त्रिपुरा सिर्फ नॉर्थ ईस्ट का नहीं, साउथ ईस्ट एशिया का कॉमर्शियल हब बनने के रास्ते पर चल रहा है। বিরোধীরা চাইছে মজবুর সরকার, এরই অর্থ হচ্ছে নিজের এবং নিজেদের বংশের আখেরে গোছানো। কিন্তু বিজেপি চায় দেশে মজবুত সরকার। এদিনেই রাজ্য ত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাগদেবীর আরাধনায় মাতোয়ারা গোটা রাজ্যবাসী। পূজাকে কেন্দ্র করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। 10 ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী সরস্বতী পূজা। পঞ্জিকা মতে রবিবার বাগদেবীর পূজার দিনক্ষণ নির্দিষ্ট থাকলেও এবছর তিথি অনুযায়ী সরস্বতী পূজা শনিবার এবং রবিবার দুদিন পড়েছে। জানা গেছে শনিবার সকাল 9:20 থেকে পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা রবিবার সকাল 10:26 পর্যন্ত পঞ্চমী তিথি রয়েছে। এদিকে পুজোকে কেন্দ্র করে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে শুক্রবার বিকেল থেকে মূর্তিপাড়া থেকে বিদ্যালয়ের দিকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিমা নিয়ে যেতে দেখা গেছে, যা শনিবার সকালেও লক্ষ্য করা গেছে। জানা গেছে প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ও বেসরকারি কার্যালয়গুলিতেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দুদিন ধরে পূজার কারণে শুক্রবার থেকে বাজারগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণভাবেই। बसंत पंचमी में सरस्वती पूजा किया जाता है। ये किस लिए कर रहे हैं? हाँ, किस लिए सरस्वती पूजा करता है? जी विद्या दाता हैं सरस्वती जी, हैं सबको विद्या देते हैं, कल्याण करते हैं। इस साल की 2 दिन में तिथि हो रहा है। 2 दिन, हाँ, आज से लगा है, कल 10 बजे तक। आज कितने टाइम में लगा और कल कितने टाइम में खत्म होगा? कहाँ? आज कितने बजे लगा है आज 10 बजे और खत्म होगा कल 10 बजे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার আগরতলার মালঞ্চ নিবাসস্থিত টেনিস কমপ্লেক্সে আয়োজিত দুদিনব্যাপী 15তম কুশল স্মৃতির টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বিদ্যালয়গুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া
প্রতিবাদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এতে খেলোয়াড়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। শনিবার আগরতলার মালঞ্চনিবাসস্থিত টেনিস কমপ্লেক্সে আয়োজিত দুদিনব্যাপী 15তম কুশল স্মৃতি টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। ত্রিপুরা সরকার অনেক কিছু সিদ্ধান্ত নতুন নিয়েছে। কিছুদিনের মধ্যে নোটিফিকেশনের জন্য আমি বলেছি স্পোর্টস ডিপার্টমেন্টকে যে গ্রামে গ্রামে যে স্কুলগুলো আছে বা ত্রিপুরার যতগুলো স্কুল আছে অ্যানুয়াল স্পোর্টস আমাদের এখানে হয়। অ্যানুয়াল স্পোর্টসগুলোর যে অনুষ্ঠান হয় তার মধ্যে সাংবিধানিক পদে যারা নির্বাচিত প্রতিনিধি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি প্রফেশনালস তাদেরকে ডাকা হয়। কিন্তু অ্যানুয়াল স্পোর্টসের মধ্যে যে কোনো গ্রামে হোক শহরে হোক ডিস্ট্রিক্ট লেভেলের যে প্লেয়াররা বা অ্যাথলেটিক্সরা রয়েছে বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল যেখানে যে রয়েছে তাদেরকে যেন সেই অ্যানুয়াল স্পোর্টসের অনুষ্ঠানে বিশেষ অতিথির দরজা দেওয়া, তবে তো ইন্সপিরেশন হবে। এখন যদি স্পোর্টসম্যান যদি দীপা কর্মকার সেই কার্যক্রমে উপরে বসে আর 10 মিনিট বলে তো প্র্যাকটিক্যালি সমাজের মধ্যে তার প্রভাব পড়বে। এখন সোমদেব বর্মন যদি মঞ্চে বসে আর তারপর টেনিসের উপরে বলে তার প্রভাব পড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক রঞ্জিত দেবনাথ। তাকে শ্রদ্ধা জানালেন সাংবাদিক ও অসাংবাদিক কর্মীরা। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রয়াত রঞ্জিত দেবনাথকে শ্রদ্ধা জানালেন সাংবাদিক ও অসাংবাদিক কর্মীরা। শুক্রবার রাতে দৈনিক সংবাদের চরিলাম স্থিত প্রতিনিধি রঞ্জিত দেবনাথ দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হন। গত 2 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। সাহিত্য চর্চা থেকে শুরু করে নানা বিষয়ে দক্ষতা ছিল প্রয়াত রঞ্জিত দেবনাথের। শনিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত রঞ্জিত দেবনাথের মৃতদেহ নিয়ে যাওয়া হলে প্রবীণ সাংবাদিক সুবল দে, প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার সহ অসংখ্য গুণমুগ্ধরা তাকে শ্রদ্ধা জানান। তারা তার স্মৃতিচারণ করে রাজ্যের প্রবীণ সাংবাদিক সহ বুদ্ধিজীবী ও লেখক শিল্পীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অকৃতদার রঞ্জিত দেবনাথ ছিলেন অনন্য প্রতিভাশালী। তার হাতের আঁকা ছবি ও তার হস্তাক্ষরে ছিল এক অপূর্ব শৈলী। এবং স্বাভাবিক জীবনযাপন করা সাংবাদিকদের যে আদর্শ, সেই আদর্শ রঞ্জিতবাবু রাখছেন এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। ত্রিপুরা কয়েকজন দক্ষ এবং সৎ সাংবাদিকদের নাম বললে প্রথমেই রঞ্জিতের নাম আছে আমাদের সামনে। রঞ্জিতের মৃত্যু, অকাল মৃত্যু আমাদের খুবই মর্মাহত। রাজ্যের সাংবাদিকতার জগতের একটা নক্ষত্র পতন হয়েছে গতকাল। চরিলামের প্রবীণ সাংবাদিক রঞ্জিত দেবনাথ অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে সাংবাদিকতার কাজটি করেছেন সারা জীবন। সাথে উনি খুব সুন্দর ছবিও আঁকতে পারতেন, হাতের লেখা ছিল খুব সুন্দর। তিনি ছিলেন সংবাদ জগতের একটা সম্পদ। অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে অকৃতদার রঞ্জিতবাবু যেভাবে সাংবাদিকতা করে গেছেন তা বর্তমান প্রজন্মের কাছে একটা প্রেরণা নেয়। শুধু আমার মনে হয় যে বর্তমান যারা আমরা সাংবাদিকতা করি ওনাকে আমরা আদর্শ হিসাবে মেনে নিয়ে এবং আদর্শ হিসাবে রেখে উনি যেভাবে সাদা সিধা জীবনযাপন করেছেন, পায়ে হেঁটে, আমি শুনেছি পায়ে হেঁটে উনি চরিলাম থেকে আগরতলা আসতেন এবং শুধু সাংবাদিকতার কাজটাই উনি করতেন। তো আমি বলবো যে বর্তমান প্রজন্ম, সাংবাদিকতার প্রজন্মকে এইসব জিনিস মাথায় রেখে এবং রঞ্জিতের তাদের মতন লোকদের আদর্শকে সামনে রেখে সাংবাদিকতার পেশা দায়িত্ব সহকারে সততার সাথে পালন করার জন্য এবং রঞ্জিতদার প্রতি আজকে আমাদের বিনম্র শ্রদ্ধা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। উনি যেখানে থাকুক, ভালো থাকুক, উনি বিদেয়ী আত্মার আমরা সদ্গতি কামনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়েও সানন্দে পূজিত হলেন বাগদেবী সরস্বতী। আজ বসন্ত পঞ্চমী।
এই দিনটিতে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজিত হন দেবী সরস্বতী। আর এই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ছাত্রছাত্রীরা, যাকে বিদ্যার দেবীও বলা হয়ে থাকে। আর এই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পুজোর দিন উপবাস করে দেবীর মণ্ডপে অঞ্জলি দিয়ে উপবাস ভাঙেন। তাছাড়া সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের কাছে বছরের একটা আনন্দের দিন। রাজ্যের বিভিন্ন মহকুমাগুলির পাশাপাশি সোনামুড়া মহকুমার শহরতলি ও তার আশপাশের এলাকাগুলিতে বিভিন্ন বিদ্যালয়ে সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে পূজিত হচ্ছেন বাগদেবী, যদিও বিভিন্ন স্থানে পূজিত হবে আগামীকালও। সব মিলিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ব্যাপক আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা। আজকে শুভ শুক্ল পঞ্চমী, এই তিথিতে প্রতি বছরই বাগদেবী সরস্বতীর আরাধনা করা হয় এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে এবং বিভিন্ন অফিস আদালতে বাগদেবীকে স্মরণ করা হয় এবং প্রত্যেক বছর এই পঞ্চমী তিথিতে মাকে স্মরণ করা হয়, যাতে মার থেকে সবাই আশীর্বাদ নিতে পারে, বিদ্যা অর্জন করতে পারে, মা যাতে প্রত্যেকের কণ্ঠে বিদ্যা দান করেন, এই উদ্দেশ্যেই সকলে বাগদেবীর আরাধনা করে থাকে। এবং এখানে আজকে আমিও বাগদেবীর পূজা সম্পূর্ণ করলাম। সকল ছাত্রছাত্রীরা এখানে আছে, শিক্ষক মহাশয়রা আছে, ওনারা সবাই মার আরাধনায় ব্রত এবং মার থেকে আশীর্বাদ নেওয়ার, মা যেন ওদেরকে আশীর্বাদ করে সেজন্য তারা মায়ের পূজাতে ব্রতী হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে টিআরটিসি কমপ্লেক্সে হয় এক বর্ষাজ্ঞ প্রতিযোগিতা। 30তম সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার সকালে আগরতলার টিআরটিসি কমপ্লেক্সে হয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। সড়ক সুরক্ষা জীবন রক্ষা শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতায় শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 3টি বিভাগে হয় প্রতিযোগিতা। সুরক্ষা সপ্তাহ 2019কে সামনে রেখে আজকে টিআরটিসি কমপ্লেক্সে যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। সেখানে 3টা গ্রুপ থাকবে, এ বি সি গ্রুপ। এক গ্রুপ হলো 0 থেকে 6 ইয়ার্স, 6+ থেকে 9 ইয়ার্স বি, 9+ থেকে 14 ইয়ার্স সি। তো আমাদের যে থিম থাকবে 0 থেকে 6 অবধি কোনো থিম নেই, যে যা খুশি আঁকবে। আর পরবর্তী যে দুটো গ্রুপ আছে সেটাকে সড়ক সুরক্ষার উপরে ওদের আঁকতে দেওয়া হবে। অ্যাকর্ডিংলি আর্ট কলেজের ওনারা আসবেন, আমরা ওনাদের ইনভাইট করেছি, ওনারা প্রতিযোগিতার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বার কাউন্সিলের চেয়ারম্যান পদে প্রদ্যুৎ কুমার ধর ও ভাইস চেয়ারম্যান পদে কাকুলি থেকে মনোনীত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে একথা জানান অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। বার কাউন্সিলের চেয়ারম্যান পদে প্রদ্যুৎ কুমার ধর ও ভাইস চেয়ারম্যান হিসেবে কাকুলি দেকে মনোনীত করা হয়েছে। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। তিনি জানান, গত 28শে মার্চ বার কাউন্সিল নির্বাচন হয়। তিনি অল ইন্ডিয়া বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যেও আইনজীবীরা আন্দোলন সংগঠিত করবে বলে তিনি জানান। রাজ্যপালের কাছে দেওয়া হবে ডেপুটেশন। ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে ত্রিপুরা বার কাউন্সিলের এক্স অফিসিও মেম্বার, মানে পদাধিকার বলে মেম্বার। এবার প্রথম যে আমাদের একটা টেম্পোরারি 2 বছরের জন্য একটা বার কাউন্সিল গঠিত হয়েছিল, সেটাও ইলেকশনের ভিত্তিতেই হয়েছিল, সেটার মেয়াদ শেষ হয়ে গেল। যাওয়ার পরে নির্বাচন হয়েছে গত মার্চ মাসের শেষ দিকে 28 তারিখে নির্বাচন হয়েছে বার কাউন্সিলের। ত্রিপুরার যত অ্যাডভোকেট যারা ভোটাধিকার যাদের আছে প্রায় 1000 তারা ভোট দিয়েছিল সেই নির্বাচনে, এবং সেখানে বিজেপির একটা প্যানেল ছিল, কংগ্রেসের একটা প্যানেল ছিল এবং সিপিআইএম দলের একটা প্যানেল ছিল, নির্দলও একজন ছিল। তো সেখানে ওই নির্বাচনে বিজেপি দলের প্রতিনিধিরা সেখানে জিতেছে, মানে 9টা আসন পেয়েছে, আর কংগ্রেস পেয়েছে 1টা, নির্দল পেয়েছে 1টা, আর সিপিএম পেয়েছে 4টা। এভাবে 15 জন মেম্বার প্লাস আমি এক্স অফিসিয়াল।
সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সাত সকালে জনৈক এক গৃহবধূ নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর গ্রামে। জনৈক গৃহবধূ নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেও শনিবার সাত সকালে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর গ্রামে। ঘটনা মহারানীপুর গ্রামের বাসিন্দা নন্দলাল দাস এর পত্নী মাম্পি দাস শনিবার সকালে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় গৃহবধূর স্বামী নন্দলাল দাস কাজের উদ্দেশ্যে চলে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির লোকজন নন্দলালকে খবর দেয়। ততক্ষণে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে মাম্পিকে অগ্নিদগ্ধ অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক লক্ষ্য করে কর্তব্যরত চিকিৎসক মাম্পিকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক জানান, অগ্নিদগ্ধা গৃহবধূটি 100% পড়ে যায়, যা বেঁচে থাকাটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস থেকে ওই একজন বার্ন পেশেন্ট নিয়ে আসে। 100% বডি সার্ভিস বার্ন। পেশেন্টটা কন্ডিশন খুবই সিরিয়াস, যেহেতু ফুল বডি পার্ট বার্ন হয়ে গেছে, কোথাও করতে পারতেছে না, বিপি নট রেকর্ডেবল। পেশেন্টকে চিকিৎসার জন্যে জিবি হসপিটালে পাঠানো হইতেছে। ওনার নাম কি? রোগীর নাম মাম্পি দাস, বয়স 22 বছর, আর স্বামীর নাম নন্দলাল দাস, বাড়ি মহারানীপুর। অপরদিকে অগ্নিদগ্ধা গৃহবধূর স্বামী নন্দলাল জানায়, শুক্রবার রাত থেকে মাম্পি দাস কেবল বলছিল মরে যাবে, কিন্তু এর কারণটা কি খুঁজে পায়নি সে। আরে কি দিন মনে করে বাইরে গেলে খাইলে তারপর তো জলদি বলে গেছে এরপরে বলতেছে তোমার সবাই গেছে বাইরে 4টার সময় গিয়েছে বুঝতেছে মরে যাবো। আর কি দেখো মরে যাবো, মরতে গেলে না আমার ভালো লাগে না ঘটনা। এরপরে তোমার সর্ব আমার খাওয়ান দিছে কাজ যাবো ওরতে এমনি এমনি লাগা মারে শরীরে কিতে হয়েছে আমার বসে ভরা দেবে রান্না বান্না সব করছে কাজ যাবে সে কঠিন থাকবো কাজ যাবো না, কাজ না কেমন নইব। ঠিক আছে যাও, কাজে গেছে ফোন করছে বাড়িতে যাবে। এর প্রতিফলন ঘটল শনিবার সকালে। এদিকে মাম্পি দাসের ভাই খবর পেয়ে ছুটে এসে জানান, না, তাদের মধ্যে কোনো ঝোট ঝামেলা ছিল না। ঘটনা তো আমি অক্ষণ আইসি, আমি কোনো খবর পাইছি না, ফোন শুনি না, আমি তাড়াতাড়ি করে আইসি, কোনো কথা হয়েছে না। আচ্ছা, তুমি কি মনে করতেছো, তাই নাকি নিজের থেকে লাগাইছে বা স্বামী লাগাইছে, এরকম কি? স্বামী তো হইতোই না, ওখানে যদি তারা বাড়ির মধ্যে যদি কোনো বেজাল তাই এমনি তো কোনো খবর টবর পাইছি না। আগে কি কোনো আগে কোনো তার কোনো ঝামেলা টামেলা ছিল? ঝামেলা নাই তার সংসার। নাম কি ওনার যে মারা গেছে? তোমার বোন নেই? মাম্পি সরকার আর কি। তবে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মালিকের অসাবধানতায় পড়ে ছাই রাবার বাগান, অল্পেতে রক্ষা বিএসএফ ক্যাম্প সহ ঘনবসতি এলাকা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত মধ্য লক্ষ্মীবিল এলাকায়। মালিকের অসাবধানতায় পড়ে ছাই রাবার বাগান, অল্পেতে রক্ষা পেল একটি ঘনবসতি বস্তি সহ গোকুলনগর বিএসএফ ক্যাম্প। ঘটনা শনিবার সকালে বিশালগড় থানার অন্তর্গত মধ্য লক্ষ্মীবিল এলাকায়। জানা গেছে, মালিক চিন্তাহরণ পাল বাগানের জঞ্জাল পরিষ্কার করতে এক কোণায় আগুন দেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাগানের অভ্যন্তরে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে শতাধিক গাছ। তার চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। কর্মীরা ছুটে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শনে যান পারিষদ সুশান্ত সেন। উনি প্রতি বছর এইবারও যে ফায়ার লাইন করে রাবারের পাতাগুলি আগুন দিয়ে পুরানো হচ্ছিল উনি নিজেই, কিন্তু বাতাসে সেই আগুনটা ওনার নিয়ন্ত্রণে বাহির হয়ে গিয়ে বাগানে আগুন লেগে বাগান 3-4-5 বাগান আগুনে নষ্ট হয়ে গেছে। তাৎক্ষণিক আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিস আসে, আমরাও আসি, যৌথ এলাকাবাসী ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টা বাগানটাকে পরবর্তী যে অংশটাকে রক্ষা করা হয়েছে। কোন জায়গা এটা? এটা মধ্য লক্ষ্মীবিল, বাতারা মধ্য লক্ষ্মীবিল বলে। আচ্ছা, এই বাগানটার পাশে কি কোনো বাড়িঘর রয়েছে? বাগানটা থেকে 2-3 কানি বাগানের সঙ্গে তো আমাদের এই যে বস্তি রবিদাসপাড়া বস্তিটা রয়েছে। মানে আপনি কি বলছেন, মানে যত সময় যদি ফায়ার সার্ভিস করবে না আসতো, যত সময় যদি ফায়ার সার্ভিস না আসতো, প্লাস এলাকাবাসী যদি মানে যেভাবে সহযোগিতা করেছে না করতো, তাহলে আরও বিশাল ভয়াবহ। পাশে বিএসএফ ক্যাম্পে আগুন ঢুকে যেত, এই বস্তি বাড়ি ঘরে নষ্ট হতো। সবাই সহযোগিতা, বস্তির লোক আসলো, গারোপাড়ার লোক, আমাদের অফিসটার লোক, সবাই যৌথভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছে।
কোন জায়গাতে? তো এইখানেও দিছিলাম, এইখান থেকে এটা উঠতে গিয়ে রাগ করে সব গেছে। আপনি কি করতেছে? হ্যাঁ আপনি ক্ষতি কি বলতে এখন তো করতেছে? বিরাট ক্ষতি হইব। ওই যে 20 মিল সেফাতা। কোন জায়গা এটা? হ্যাঁ এটা হলো অফিস টিলা না, মধ্যলক্ষ্মী। কি নাম আপনার? আমার নাম চিন্তাহরণ পাল। তো আপনি আগুন কিভাবে মানে দিয়েছেন? আরে ফায়ার লাইনে কত আগুন দিছিলাম, ফায়ার লাইনের থেকে এটা ওভারটেক করিয়া গেছে বাগানের ভিতরে, রাস্তার উপরে। মানে কতটুকু বাগান পড়ছে? বাগান 3 কানি 3.5 কানি হইব আর কি, অন্তত 300 গাছের মতো হইব। আবার হেতার এটা তো গেছে কুদরা। বাগান কি আপনার নিজেরই? হ্যাঁ নিজেরই। কি নাম আপনার? আমার নাম চিন্তাহরণ পাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।